18 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু, ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণা। টিচারদের সাথে দেখা হলো, বন্ধুদের সাথে দেখা হলো, খুবই ভালো লাগছে। হোপফুলি সেশন জট অত বেশি হবে না। স্বাস্থ্যবিধি ভালোভাবে মানা হচ্ছে। 20টি ইউনিভার্সিটিতে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। দুর্গাপূজা মণ্ডপে হামলার ঘটনায় হতবাক সরকার, বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই সাম্প্রদায়িক হামলা হয়, অভিযোগ ফখরুলের। চট্টগ্রামের বায়োজিতে একটি বাসায় বিস্ফোরণে একজন নিহত, আহত দুজন, হাসপাতালে ভর্তি। গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনা, ধারণা ফায়ার সার্ভিসের। চালের বাজারে কিছুটা স্বস্তি, কেজিতে দাম কমেছে 2 থেকে 3 টাকা। ভারত থেকে আমদানি ও ধান কাটা শুরুর প্রভাব, বলছেন ব্যবসায়ীরা। ভাঙারি হিসেবে বেচে দেয়া বিআরটিসির 49টি ভলভো বাস সেবা দিয়েছে মাত্র 8 বছর। রক্ষণাবেক্ষণের শিথিলতাই দায়ী, বলছেন পরিবহন বিশেষজ্ঞরা। সাবেক স্বামী শ্বশুরের ষড়যন্ত্রে রংপুরের মাজেদার 6 বছর কারাবাস। হত্যা মামলা থেকে খালাস মিলেছে উচ্চ আদালতে। বন্দি জীবন থেকে আমার যদি ও সহযোগিতা না করতো, আমি বাইরে হতে পারতাম না। সরকারের একটু হেল্প যদি করেন, তা বাকি জীবনটা আমার সুখে থাকতে পারবে। আজ শুরু টি-20 বিশ্বকাপ। উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের মুখোমুখি রিয়াদ সাকিবরা। একাদশে থাকবে না স্পিনারের আধিক্য। আমার কাছে মনে হয় যে আমাদের যে কোনো কন্ডিশনের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন মেন্টালি। তাহলে হয়তো বা প্রবলি আমরা যদি ইনকেস উইকেট স্লো হয় বা বাউন্স স্লো হয়, আমরা জানি না, বা স্পোর্টিং উইকেট হয়, তাহলে আমরা ওই অ্যাডাপ্টেবিলিটি আমাদের মধ্যে থাকবে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। পুরো খবরে যাচ্ছি। দীর্ঘ 18 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হয়েছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস। সকাল 8টা থেকে রুটিন অনুযায়ী ক্লাস শুরু হয়। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। শ্রেণীকক্ষের পাঠদানের ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজন মতো একাডেমিক রুটিনও সাজিয়েছে অনুষদগুলো। ক্লাস শুরু নির্ধারিত সময়ের আগেই নিজ নিজ বিভাগে উপস্থিত হন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে উচ্ছ্বসিত সবাই। শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হয়েছে শিক্ষকদেরও। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্লাসের কার্যক্রম পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ছুটির দিনেও ক্লাস পরীক্ষা নিয়ে করোনাকালীন ক্ষতি আগামী 1 বছরের মধ্যে পুষিয়ে নেওয়া হবে। মাস্ক ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না, তারপরে স্যানিটাইজারের ব্যবস্থা আছে। তো আমার মনে হচ্ছে যে স্বাস্থ্যবিধি ভালোভাবে মানা হচ্ছে। অনেক আগে ইউনিভার্সিটিতে আজকে চলে এসেছি, সব জায়গায় একটু ঘোরাঘুরিও করতেছিলাম, অনেকদিন পরে সবকিছু দেখা, অন্যরকম, খুবই ভালো অনুভূতি। অনেক খুশি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুব দ্রুত আমাদের এই চিন্তা, আমাদের ইচ্ছাগুলোকে বুঝে তারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে। আমাদের লস রিকভারি প্ল্যান আছে, সেই মোতাবেকই মূলত আমাদের ডিনবৃন্দ এবং সহকর্মীবৃন্দ সেইটি অনুসরণ করছেন। বড় ছুটি থাকলে সেগুলো সংক্ষিপ্তকরণ, সেটা আমরা অনুসরণ করছি। পাঠ্যক্রম, সেই বিষয়টি শিক্ষকবৃন্দ, সহকর্মীবৃন্দ বিবেচনায় রাখছেন। দর্শক, সরাসরি জানবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী নূরনবী সরকার, তার কাছে যাচ্ছি। নূরনবী, নিশ্চয়ই ক্যাম্পাস তার আগের প্রাণ ধীরে ধীরে ফিরে পাচ্ছে, কিন্তু স্বাস্থ্যবিধি নিয়ে কি সবাই সচেতন? দেখুন, স্বাস্থ্যবিধি নিয়ে একটু ঢিলেঢালা ভাব তো আসলে শুধু ক্যাম্পাসে না, গোটা দুনিয়াতে এসেছে। এবং ক্যাম্পাসের বাইরে যদি আপনি যান, দেখেন গণপরিবহনে চললেও অনেকে মাস্ক পরছেন না। তারপরেও সহযোগে অনেকেই করছেন, কর্তৃপক্ষ চেষ্টা করছেন। তো শিক্ষার্থীরা এখানে এসেছেন এক কথায় বলতে গেলে আগের যে ক্যাম্পাসের 18 মাস আগে যে স্বরূপ ছিল করোনা আসার আগে, সেই রকম একটা অবস্থায় চলে এসেছে। শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছেন, লাইব্রেরিতে পড়ছেন, ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন, হলে থাকছেন। বলতে গেলে একদম স্বাভাবিক যে অবস্থা সেটি ফিরে আসেনি। তবে একদম অনেক দিন পরে ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম সচল হয়েছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস। তাদের যে ক্ষতি হয়ে গেছে 1.5 বছরে, সেই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য ক্লাসের বাইরে, লাইব্রেরিতে, বন্ধু মহলে সব জায়গায় তারা সেই বিষয়টি আলোচনা করছেন। এরই মধ্যে যারা করোনার কারণে আসলে চাকরির নিয়োগ বন্ধ ছিল, পড়াশোনার একটা স্থবিরতা ছিল, অনেকে বাসায়
থাকতে হয়েছে। সব মিলে বলতে গেলে একাডেমিক কার্যক্রম এবং চাকরি কেন্দ্রিক পড়াশোনা এই দুটোই কিন্তু আসলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এর মাঝেও কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি বাড়ানোর কথা বলছেন, অনেকেই উদাসীনতা দেখাচ্ছেন। তো সব মিলিয়ে বলতে গেলে ক্যাম্পাসে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে, এটাকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরা এবং শিক্ষকরা। প্রত্যেকেই খুশি ক্যাম্পাসে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পেরে। তৌহিদ। রণবী, ধন্যবাদ আপনাকে। এদিকে টানা 18 মাস বন্ধ থাকার পর আজ খুলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। সকাল 10টা থেকে হলে উঠতে শুরু করেন শিক্ষার্থীরা। যেসব শিক্ষার্থীর অন্তত 1 ডোজ করোনা টিকা নেওয়া হয়েছে, শুরুতে তারা হলে ওঠার সুযোগ পাচ্ছেন। দেখাতে হচ্ছে টিকা নেওয়ার প্রমাণপত্র ও হল কার্ড। মানতে হবে মাস্ক ব্যবহার সহ 10টি নির্দেশনা। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাধ্যতামূলক মশারি টানিয়ে ঘুমাতে হবে। যারা এখনও টিকা পাননি তাদের জন্য 20,000 ডোজ ভ্যাকসিনের ব্যবস্থা করেছে প্রশাসন। সকাল থেকে তাদের করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। আগামী 20 অক্টোবর থেকে সশরীরে শুরু হবে ক্লাস। ঈদের আনন্দ বিরাজ করছে এবং আমরা মনে পড়ছে যে আমাদের আসল যে ক্যাম্পাসটা, আমাদের যে দ্বিতীয় বাড়ি, আমাদের যে মূল বাড়ি, সেই বাড়িতে ফিরে এসেছি। অনেকে আনন্দিত যে আমরা আবার আমাদের পুরনো শিক্ষায় ফিরতে পারছি আর কি। তো সব মিলে আজকে অনেক ভালো লাগছে। যত দ্রুততম সময় এই ক্ষতিটা পুষিয়ে নিতে পারি সে ব্যাপারে আমাদের যে একাডেমিক কমিটি আছে বিভাগীয়, তারা সিদ্ধান্ত নেবে এবং তারা তাদের পরীক্ষাগুলো সেভাবে করবে। এই ব্যাপারে একাডেমিক কাউন্সিল থেকে তাদের সেই স্বাধীনতা দেওয়া হয়েছে। দেশে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে 20টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি যুদ্ধ শুরু হয়েছে। আজ এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুপুর 12টায় শুরু হয়, 1 ঘন্টা চলে পরীক্ষা। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে জগন্নাথ, কুমিল্লা, বেগম রোকেয়া, বরিশাল ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য। এছাড়াও আছে সিলেটের শাহজালাল, দিনাজপুরের হাজী দানেশ, যশোর ও পাবনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি ইউনিভার্সিটি। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। আগামী 24 অক্টোবর বি এবং 1 নভেম্বর সি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আরও জানতে চাই, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, কতজন পরীক্ষা দিয়েছেন আপনাদের ওখানে কেন্দ্রে, এবং যারা পরীক্ষা দিলেন সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে তারা আসলে কি বললেন? পরীক্ষা শেষ হয়েছে তৌহিদ, দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা আমার পিছনে পরীক্ষার হল থেকে তারা বের হচ্ছে এবং সুশৃঙ্খলভাবে এক পাশ দিয়ে ছাত্ররা এবং অন্য আরেক পাশ দিয়ে ছাত্রীরা, এমন একটি ব্যবস্থাপনা করেই তাদেরকে প্রবেশ করানো হয়েছিল। একইভাবে তারা যখন হল থেকে বের হচ্ছে তাদেরকে 2টো রো দিয়ে, প্রধান ফটক দিয়ে তাদের কিন্তু বের করা হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথাও বলেছি, তারা সন্তোষ প্রকাশ করেছেন, প্রশ্নপত্রের মানও ভালো ছিল। একইভাবে এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার যে সার্বিক ব্যবস্থাপনা সেটিতেও খুশি তারা। অপরদিকে অভিভাবকরাও খুশি যে এমন পদ্ধতিকে তারা সাধুবাদ জানিয়েছে, কারণ এই প্রথম জানি 20টি সাধারণ বিশ্ববিদ্যালয় সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে এই গুচ্ছ পদ্ধতি, এটিকে সাধুবাদ জানিয়েছে। কারণ এক পরীক্ষা দিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার যে ঝক্কি, অর্থ, সময়, শ্রম, এই ব্যয়টি তাদের কমিয়েছে বলে তারা বলেছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে আজকে মোট 7,108 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর ভিতর 2টো কেন্দ্র, একটি কেন্দ্র হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় যেখানে 5,290 এবং আরও একটি কেন্দ্র খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড উমেন কলেজ, সেখানে আরও 1,818 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এবং আমরা জানি যে আগামী 24 অক্টোবর বি ইউনিট এবং 1 নভেম্বর সি ইউনিটের আরও 2টি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বিশ্ববিদ্যালয়ে, যেটি দ্বিতীয় দিনের মতো সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে করোনা টিকা কার্যক্রম। টিকা নিতে সকাল থেকে মেডিকেল সেন্টারে ভিড় করেন শিক্ষার্থীরা। আজও 500 জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী 25 অক্টোবর হল খোলার আগে শিক্ষার্থীদের অন্তত 1 ডোজ টিকা নিশ্চিত করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই লক্ষ্যে গতকাল থেকে এই টিকা কার্যক্রম শুরু হয়। আগামীকাল থেকে রেজিস্ট্রেশন করা সব বর্ষের শিক্ষার্থীদের জন্য এই ভ্যাকসিনেশন উন্মুক্ত থাকবে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের ইউজিসির ওয়েবসাইটে জন্ম নিবন্ধন দিয়ে প্রাথমিক রেজিস্ট্রেশন শেষে SMS পেলে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে। পরের খবরে যাচ্ছি। মন্দিরে হামলার ঘটনায় সরকারের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ রাসেলের 58তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। দুর্গাপূজায় সাম্প্রদায়িক আক্রমণের ঘটনাটি অকল্পনীয় ছিল বলে জানান আওয়ামী লীগের নেতারা। সাম্প্রদায়িক অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না বলে জানান তিনি। বলেন, সাম্প্রদায়িক শক্তি বিষধর সাপ, তারা সুযোগ পেলেই ছোবল দেয়। জামাত আর বিএনপির বন্ধন কোনোদিন ছিন্ন হবে না বলে অভিযোগ করেন তিনি। আরও বলেন, এসব হামলার মাধ্যমে প্রমাণ হয় জামাত ছাড়া বিএনপি অচল। অপকর্ম করে কেউ রেহাই পায়নি। মনে রাখবেন,
যারা এসব অপকর্ম করে তারা কোনো দল নয়, কোনো দলীয় পরিচয় নয়, এরা হচ্ছে দুর্বৃত্ত। এই দুর্বৃত্তদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশে অস্থিতিশীলতা তৈরির জন্য মন্দিরে হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে সচিবালয়ে মন্ত্রী বলেন, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে যে কয়েকটি হামলার ঘটনা ঘটেছে শিগগিরই তার রহস্য উন্মোচন করা হবে। এই ঘটনায় দেশের বাইরে থেকে কেউ কলকাঠি নাড়ছে কিনা তাও তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। মন্দিরে হামলার কারণে প্রাণহানির ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন। সাম্প্রদায়িক উত্তেজনা করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার মূল উদ্দেশ্যটাই সেটা ছিল। দেখছি অনেক কিছুই অনুমান করছি, এগুলি আমরা প্রমাণের অপেক্ষায় আছি। যারা নিহত হয়েছেন তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ক্ষমতায় টিকে থাকতে স্পর্শকাতর বিষয়ে উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বলেন, অস্থিতিশীল পরিবেশ করে ঘোলা পানিতে মাছ শিকার করার ইতিহাস আওয়ামী লীগের জন্য নতুন কিছু নয়। সরকারের মদতপুষ্ট হয়ে দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসছে তখনই দেশে সাম্প্রদায়িক হামলা হয়েছে। পুলিশ ও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে তিনি অভিযোগ করেন। একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে তারা আজকে আমাদের হাজার বছরের যে ঐতিহ্য সেটাকে বিনষ্ট করার জন্য, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এই উস্কানি দিয়ে, মদত দিয়ে তারা আজকে এই যে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। অনেকদিন পর ক্যাম্পাস খোলায় ক্যাম্পাসের সরব উপস্থিতি ছাত্র সংগঠনগুলো। সকাল থেকেই ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র মধুর ক্যান্টিনে জড়ো হয় নেতাকর্মীরা। সকালের দিকে হল থেকে মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা, অবস্থান নেন মধুর ক্যান্টিনের ভেতরে। অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীরাও মিছিল নিয়ে মধুর ক্যান্টিনে আসেন। দুটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরাই ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থানের আশাবাদ জানিয়েছে। ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, যে কোনো মূল্যে ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবে ছাত্রদল। অন্যদিকে ছাত্রলীগের সহসভাপতি রাকিব হোসেন বলেন, রাজনীতির নামে কোনো অরাজকতা তৈরি করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। যে কোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের কার্যক্রম চালিয়ে যাব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ অপর যে সকল ছাত্র সংগঠন রয়েছে সবার সাথে ইনশাল্লাহ আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় চালিয়ে যাব। যারা ছাত্র তারা থাকলে সমস্যা নেই, যদি কেউ অছাত্র থাকে এবং ক্যাম্পাসে যদি কেউ অস্থির পরিবেশ সৃষ্টি করতে চায় তাকে ছাত্রলীগ তাহলে দাঁত ভাঙা জবাব দেবে। চট্টগ্রামের বায়োজিৎ এলাকার একটি বাসায় বিস্ফোরণে একজন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। সকাল 11টায় বালুচর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কাশেম কলোনির একটি ঘরে হঠাৎ বিস্ফোরণ দেখতে পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ফারুক নামে একজনের মরদেহ উদ্ধার করে। দগ্ধ অবস্থায় কামাল ও ফোরকান নামে দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। এই কক্ষতে একটা দেয়াল ভেঙে গেছে, দুই পাশেই দেওয়াল ভেঙেছে, পূর্ব পাশে এবং দক্ষিণ পাশে দুই সাইডে দেওয়াল ভেঙে পড়ে গেছে। ঘটনাস্থলেই 3 জন আহত হয়েছে। আহতের মধ্যে যারা আছেন তারা মূলত রাজমিস্ত্রির কাজ করতেন। চট্টগ্রামের বায়োজিৎ এলাকার যে বাসার বিস্ফোরণের খবর জানাচ্ছিলাম আপনাদেরকে, সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। তার কাছে যাচ্ছি। সবুজ, কেন বিস্ফোরণ হলো, কোনো কারণ কি জানা গেছে? আর যারা আহত হয়েছেন তাদের সবার এবং নিহতর পরিচয় তো পাওয়াই গেছে, তাদের কোনো স্বজনরা এসেছেন কিনা? ঘটনাস্থলে তাদের স্বজনদের পাওয়া যায়নি, তারা সবাই মেডিকেলে ছুটে গিয়েছেন ঘটনার পরপরই। এবং এখন পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন, উত্তর জোনের উপকমিশনার মোখলেসুর রহমান, পিবিআইয়ের কর্মকর্তারা এসেছেন এবং র্যাব সদস্যরা এসেছেন। এবং এখন পর্যন্ত তারা এই ঘটনাস্থল দেখে এখন পর্যন্ত আসলে বুঝতে পারছেন না যে কী কারণে ঘটনাটি ঘটেছে। তারা এই ঘটনাস্থলের যে একটি ছোট্ট 10x12 ইঞ্চির একটি ফুটের একটি ঘর, ছোট্ট ঘর, এই ঘরটিতে হঠাৎই বিস্ফোরণ। এবং ফায়ার সার্ভিসের যারা এসছেন তারা যেটি বলছেন যে যেহেতু এখানে গ্যাসের সিলিন্ডার ছিল না, সেক্ষেত্রে গ্যাসের সিলিন্ডার থেকে বিস্ফোরণের যে কথাটি বলা হচ্ছিল সেটি আসলে ঠিক নয়। তবে গ্যাসের লিকেজ থেকে হতে পারে কিনা সেটিও তারা ধারণা করছেন। তবে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা যেটি এসেছেন তারা ঘটনাস্থলের আলামত দেখে মূলত
চট্টগ্রাম সিএমপির যে বম ডিসপোজাল ইউনিট তাদেরকে খবর দিয়েছেন, তারা আসছেন এবং তারা আসার পর মূলত এখানকার যে আলামত সংগ্রহ করবেন বা কোনো ধরনের বিস্ফোরক থেকে এই বিস্ফোরণটি হতে পারে কিনা সেটিও তারা যাচাই করে দেখবেন। এখন পর্যন্ত আসলে সঠিকভাবে ফায়ার সার্ভিস বা পুলিশ কেউই বলতে পারছেন না কী কারণে বিস্ফোরণটি হয়েছে। তবে বিস্ফোরণের যে আকারটি ছিল সেটি একেবারে ভয়াবহ ছিল, কারণ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঘরটি 10 বাই 12 ফুটের যে ঘরটি, এটির সামনের অংশ এবং তার পাশে আরেকটি ঘর ছিল, সেই পাশের দেয়ালটি সহ বিস্ফোরণে ভেঙে পড়ে গেছে এবং মূলত 4 জনের মতো আহত হয়েছিল, 1 জন নিহত হয়েছে। এখন পর্যন্ত এই সবুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে জানছিলাম বিস্ফোরণের সবশেষ, যেখানে বিস্ফোরণ হচ্ছে সেখানকার সবশেষ খবর। বিআরটিসির 20 বছর আগে কেনা 50টি ভলভো বাসের 49টি ভাঙাড়ি হিসেবে বেচে দেওয়া হয়েছে। দীর্ঘদিন অকেজো পড়ে থাকা এমন সিদ্ধান্ত সরকারি সংস্থাটির। অকেজো বাসগুলো সারাতে দফায় দফায় উদ্যোগ নেওয়া হলেও ব্যয়বহুল হওয়ায় তা কার্যকর হয়নি। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, নতুন বাস কেনার পর সেগুলো রক্ষণাবেক্ষণের শিথিলতার কারণেই কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায়নি। বিআরটিসির মিরপুর ডিপোতে এই একটি মাত্র ভলভো বাসের দেখা মিলল, তাও আবার তার অবস্থা একেবারেই করুণ। জানা গেছে, সুপ্রিম কোর্টের স্টাফদের আনা নেওয়ার কাজে বাসটি ব্যবহৃত হলেও আপাতত অকেজো সেটি। বছর 20 আগে সুইডেন থেকে 70 কোটি টাকায় কেনা হয় আধুনিক সুবিধা সম্বলিত 50টি ভলভো বাস। সুইডিশ প্রতিষ্ঠানটির হিসেবে টানা 12 বছর সেবা দেওয়ার কথা থাকলেও বিআরটিসির দাবি ওই বাসগুলো রাস্তায় চলেছে 7-8 বছর। একে একে বাসের যন্ত্রাংশগুলো অকেজো হতে শুরু করলে তা মেরামতের উদ্যোগও নিয়েছিল প্রতিষ্ঠানটি। কিন্তু দেশে ভলভোর যন্ত্রাংশ দুষ্প্রাপ্য হওয়ায় সে প্রচেষ্টা ভেস্তে যায়। সম্প্রতি অকেজো 49টি ভলভো বাস ভাঙারি হিসেবে বিক্রি করে দিয়েছে বিআরটিসি। যেহেতু আমাদের লাইফ টাইম চলে গেছে, আমার জায়গা স্বল্পতা আছে, আমার বিভিন্ন গাড়ি রাখার বিষয় আছে, তো এটা আসলে অনেক আগে এগুলো টেন্ডার করা প্রয়োজন ছিল। আমাদের আর্থ মন্ত্রণালয়ের 8 জন প্রতিনিধি আছেন, সেই কমিটির পর্ষদের আমরা অনুমোদন নিয়ে আমরা টেন্ডারে যাই এবং আমরা সেই কাঙ্ক্ষিত মূল্য পেয়েছি। বেসরকারি পর্যায়ে সবচেয়ে বেশি ভলভো বাস পরিচালনা করে হানিফ এন্টারপ্রাইজ। কেমন চলছে তাদের বাসগুলো জানাচ্ছিলেন প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা। 37টা গাড়ির ভিতর গোটা 6 গাড়ি আমাদের বসা আছে, আর বাদ বাকি গাড়ি রোডে চলতেছে। বসা থাকতো না যদি 17 মাস ধরে করোনা না থাকতো। আমরা নতুন আঙ্গিকে সামনে ডিসেম্বর জানুয়ারির ভিতর সব গাড়ি আমরা রোডে নামে ফেলবো আর কি। ভাঙারি হিসেবে বিক্রি হওয়া বিআরটিসির ভলভো বাসগুলো থেকে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার জন্য দায়বদ্ধতা ও জবাবদিহিতার অভাবকে দুষছেন পরিবহন বিশেষজ্ঞরা। একটা বাসের পাশ দিয়ে আরেকটা বাসকে চালাতে গিয়ে এই যে ক্যানাবিলিজমটা হয়ে গেল, একটা বাস খেলো আরেকটা বাসকে, বসে গেল এবং কমার্শিয়াল লাইফের অনেক আগে শেষ হয়ে গেল এবং ওরা দেখলো যে কেউ কিছু বলছে না, সাংবাদিক বলছে, কিছু বুদ্ধিজীবী বলছে, কিন্তু সরকার কিন্তু কোনো দায়বদ্ধতা দিচ্ছে না। যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে ভবিষ্যতে নতুন বাস কেনা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন বিআরটিসি চেয়ারম্যান। এখন যে আমরা গাড়ি কিনতে যাচ্ছি সেখানে কিন্তু আমরা অতিরিক্ত পার্টস ধরে দিচ্ছি আমরা, অর্থাৎ আমার জন্য কোনো পার্টসের কারণে যে দেশে পাওয়া যাচ্ছে না সেই গাড়ি যেন কোনো অবস্থাতে যেন ব্যাহত না হয়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। মোবাইলে পাবজি খেলাকে কেন্দ্র করে এক কিশোরের হাতে আরেক কিশোর খুনের ঘটনায় ঢাকার নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে। 2 জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তাদেরকে আজ আদালতে তোলার কথা রয়েছে। পুলিশ জানায়, পাবজি খেলা নিয়ে গত বৃহস্পতিবার মানিকগঞ্জের সিঙ্গাইরের দক্ষিণ শাহরাইল এলাকার রাজু ও আলিফের কথা কাটাকাটি হয়। এরই জেরে পার্শ্ববর্তী ঢাকার নবাবগঞ্জ উপজেলার কালীগঙ্গা নদীর পাড়ে নিয়ে ইট দিয়ে রাজুর মাথা থেতলে দেয় আলিফ। শনিবার সাভারে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এই খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয়। এ সময় আলিফের দুলাভাই সংগ্রামের বিরুদ্ধে তার লাইসেন্সকৃত শটগান উঁচিয়ে ভয় দেখানোর অভিযোগ ওঠে। পরে আলিফ ও তার দুলাভাইকে আটক করে পুলিশ। রাঙামাটির কাপ্তায়ে চিতমরম ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এক চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে আগাপাড়া এলাকায় নিজ বাড়িতে খুনের শিকার হন নেথোয়াই মার্মা। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল সন্ত্রাসী দরজা ভেঙে বাসায় ঢুকে নেথোয়াই মার্মাকে এলোপাথারি গুলি করে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রতিবেশী শিশু রুম্মান হত্যা মামলায় প্রথম স্বামী ও শ্বশুরের ষড়যন্ত্রের শিকার হয়ে 6 বছরের বন্দিজীবন কাটে রংপুরের মাজেদা বেগমের। নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও উচ্চ আদালতে গিয়ে তিনি খালাস পান। তবে মাজেদাকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে ভিটেমাটি বিক্রি করেছেন স্বামী। জোর করে যারা মাজেদাকে হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইনজীবী।
রংপুরের জগদীশপুরের ভ্যান চালক সাজু মিয়ার দুই স্ত্রী জেলেখা ও মাজেদা বেগম 200 দিনের মিলেমিশে থাকার এই দৃশ্যে অন্যরকম অনুভূতি জাগবে যে কারো। যদিও সাজু মিয়ার দ্বিতীয় স্ত্রী মাজেদার গল্পটা ভিন্ন। গঙ্গাচড়ার ঠাকুরাদহ মন্দির পাড়ায় 2007 সালের 3 জুলাই প্রতিবেশী শিশু রুম্মান হত্যা মামলায় গ্রেপ্তার হন মাজেদা। 16 মাস জেল খাটার পর জামিনে বেরিয়ে ঠাঁই হয়নি প্রথম স্বামী শামসুল হকের ঘরে। এরপর খালাতো ভাই সাজুকে বিয়ে করে মাজেদা। 2015 সালে এই হত্যা মামলায় মাজেদাকে মৃত্যুদণ্ড দেয় রংপুর অতিরিক্ত দায়রা জজ 2 আদালত। 13 মাসের সন্তানকে নিয়ে মাজেদার আশ্রয় হয় কন্ডেম সেলে। ও তো ফেলে দিচ্ছে, এ তো আমাকে ফেলে দেয়নি। বন্দি জীবন থেকে আমার যদি ও সহযোগিতা না করতো আমি বাইরে হতে পারতাম না। এখন তো এমনিতে আমার ব্লাডের সমস্যা, এখন প্রেশার টেশারগুলো এখন সমস্যা। এখন এমন পরিস্থিতিতে ও যে চিকিৎসা করা যদি একটু কব, আমার এটার মুখ আমার কিছু তার কাছে নাই। পরবর্তীতে আদালতে দাখিল করা নথিপত্রে প্রমাণ হয় পুলিশ প্রথম স্বামী শামসুল হক ও শ্বশুর আব্দুল খালেককে বাঁচাতেই মাজেদাকে ধর্ষণ ও সন্তান হত্যার হুমকি দিয়ে মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করে। 2020 সালের 30 সেপ্টেম্বর মাজেদাকে খালাস দেন উচ্চ আদালত। ততদিনে মাজেদা ছেলে মারুফকে নিয়ে জেল খেটেছেন 6 বছর। আমি তো বেকার টাকা পয়সা খরচ করছি, বিনা দোষে একটা লোক হাজতে নিচ্ছে। নিজে তো ভিডিও বাড়ি যেখানে আসলো সেখানে তো বিক্রি করে দিয়ে দিছি। উচ্চ আদালতের রায়ের প্রায় 1 বছর পর চলতি বছর 17 আগস্ট রংপুর কেন্দ্রীয় কারাগারের কন্ডেম সেল থেকে সন্তানসহ মুক্তি পান মাজেদা। স্ত্রীর মামলা চালাতে গিয়ে সর্বশান্ত সাজু। আমার 5টা, আমারটা আসলে 6টা ছাওয়া। মানে এই ছাওয়ার যে ধরি যে আমি খাই, একটা আমার ইসকে গাড়ি চালাই, কয় টাকা কামাই করে। আমার 2টা সন্তান আমার জীবনে বন্দি জীবনে কষ্ট করলো, আমার মিথ্যে অপরাধে আমার জেল খাটালেও সরকারের একটু হেল্প যদি করেন তা বাকি জীবনটা আমার সুখে থাকতে পারবে। ভয় দেখিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন মাজেদার আইনজীবী। এটা তোমার তদন্তের গাফিলতি, এটার কারণে তার ডিপার্টমেন্টাল অ্যাকশনে তার চাকরি যেতে পারে, তাকে স্যাক করা যেতে পারে, তাকে সাসপেন্ড করা যেতে পারে। মাজেদাকে নির্দোষ প্রমাণ এবং বন্দি জীবন থেকে মুক্ত করতে আইনি লড়াই করতে গিয়ে নিজের একমাত্র সম্বল এই ভিটেটুকুও বিক্রি করে দিয়েছেন ভ্যান চালক সাজু মিয়া। আর 5 মাস পর বুঝে দিতে হবে দখল। এই অবস্থায় সরকার এবং বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তিনি। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, জগদীশপুর, রংপুর। নিত্যপণ্যের বাজারে অস্থিতিশীল পরিস্থিতির যৌক্তিক সমাধান এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পরিস্থিতি তৈরি না হয় তার জন্য পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি মজুদ বিষয়ক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, উৎপাদন থেকে বিপণন পর্যন্ত দ্রব্যমূল্যকে যৌক্তিক পর্যায়ে রাখা দরকার, এজন্য স্থায়ী কাঠামো গড়ে তুলতে হবে। বলেন, এ বিষয়ে সরকারের সাথে কাজ করতে চায় ব্যবসায়ীরা। নিত্যপণ্যের উৎপাদন ও চাহিদার তথ্যে গরমিল আছে এই অভিযোগ করে তিনি বলেন, এর জন্য অনেক সময় সঠিক পরিকল্পনা গ্রহণ করা যাচ্ছে না, ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এফবিসিসিআই সভাপতি আরও বলেন, শুল্ক ঘোষণার সাথে সাথে দাম কমে এটা এক ধরনের কারসাজি, এটা চলতে দেয়া ঠিক হবে না। এখন তো সময় এসেছে যে আমাদের প্রতিটা তথ্যপাত্রগুলি যেন অ্যাকুরেট হয়, তাইলে আমাদের প্ল্যান করতে সুবিধা হয়। আমার যখন মনে হবে যে হ্যাঁ আমার পেঁয়াজ শর্ট হইতে পারে, তাইলে আমি পেঁয়াজ ইম্পোর্ট করে নিয়ে আসলাম। আরেকটা জিনিস যেটা সবচেয়ে বড় জিনিস, আমাদের আলু বাদ দেওয়ার পরে, আলুটা বাদ দিলে আর কোনো কিন্তু প্রোডাক্টটাকে সংরক্ষণ করার ভালো কোনো ব্যবস্থা নাই। আবারও শুরু হয়েছে ভারতীয় চাল আমদানি, আর এতেই খানিকটা দাম কমেছে। মিনিকেট বিক্রি হচ্ছে 58 টাকায়, নাজিরশাইল মানভেদে 60 থেকে 66 টাকায় মিলছে। একদিকে আমদানি, অন্যদিকে নতুন ধান কাটা শুরু হয়, দাম বাড়ার শঙ্কা আপাতত নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। বস্তার পর বস্তা সাজানো আছে কারণ বাজারের চালের দোকানে, ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম। দোকানিরা বলছেন, চালের দাম গেল 1 মাসে আর বাড়েনি, বরং কমেছে কেজিতে 2-3 টাকা। মিনিকেট আপনার 60 টাকা নিচে বিক্রি করতে পারি, এখানে 58 টাকা 57 টাকাও বিক্রি করতে পারি। 28 বিক্রি করে আপনার 48, 46, নাইশাল বিক্রি করে আপনার 60 টাকা 62 টাকা। ইন্ডিয়াতে চাউল ঢুকার কারণে চাউল বাজারটা কিছু স্থিতিশীল আছে, বাড়ার কোনো সম্ভাবনা নাই। 1.5 মাস পরে আবার নতুন চাউল আসতেছে। মিনিকেট নিছি 60 টাকা করে আর কি, 25 কেজির বস্তা নিয়েছি। মার্কেট তো একটু বেশি, মার্কেট একটু বেশি।
আমদানিকৃত ভারতীয় চালের বেশ সরবরাহ আছে এ বাজারে। ভারতীয় মিনিকেট চাল বিক্রি হচ্ছে 56 টাকায়, আর বাংলাদেশি মিনিকেট 58 টাকা। নাজিরশাইল বিক্রি হচ্ছে 60 থেকে 66 টাকায়। একটু মোটা 28 চাল বিক্রি হচ্ছে 48 টাকায়। 62 টাকা, এটা হলো বাসফুল, আর হলো আমন চাল বিক্রি করে 60 টাকা, আর এটা হলো ময়মনসিংহের লাল ভুরি, এটা হলো 90 টাকা। ক্রয়ের সীমার মধ্যে এবং কাস্টমারও দাম কম, আমরা কম কিনতে পারতেছি, দাম কমে বিক্রি করতেছি, কাস্টমারও কমে পাইতেছে। আগের মতো বিক্রি করতেছে, এখনো দাম ইন্ডিয়ার তো ঢুকার পরে আর চাল দাম এখনো বাড়ে না। হয়তো যদি ইন্ডিয়া থেকে না আসে তাহলে দাম চাল দাম বাড়তে পারে। আগে আমরা জানতাম যে সিজনে দাম কমে, সিজনে বাড়ে, এখন সিজন আর গড় সিজন নাই। মিলেরা যখন মন চায় তখনই দাম কমায় দেয়, যখন মনে করে যে দাম বাড়ায় দিব তখন তারাই দাম বাড়ায় দেয়। দেশটা এখন মিলেরদের কাছে চলে গেছে। পোলাও চালের কেজি 90 টাকা, আর চালের ভাঙা অংশ বা খুদ বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। মালদ্বীপে ব্যবসা করার সুযোগ রয়েছে অনেক, তবে নানা প্রতিকূলতা পাড়ি দিতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। নিজেরা উদ্যোক্তা হলেও স্থানীয়দের নামে পরিচালনা করতে হচ্ছে কোম্পানি। ব্যবসাতে বিপুল পরিমাণ বিনিয়োগের প্রয়োজন হয়। প্রবাসী উদ্যোক্তারা ব্যবসার চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের হাইকমিশনকে পাশে চায়। মালদ্বীপ থেকে অলোক হাসানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সোহেল সাদ। মালদ্বীপ এমন দেশ যেখানে প্রায় সকল কিছুই আমদানি করতে হয়। নিত্যপণ্য আনতে হয় বিভিন্ন দেশ থেকে। রাজধানী মালেতে ঘুরতেই দেখা গেল প্রবাসী বাংলাদেশি হাদিউল ইসলামের দোকান। এই উদ্যোক্তা বাংলাদেশ থেকে পণ্য আমদানি করেন, নিজের দোকানের পাশাপাশি পাইকারি বিক্রি করে থাকেন। শহরের টাটা ভবনে তার দোকানে দেখা মিলল বাংলাদেশি অনেক পণ্যের। একটি গোডাউন দিয়ে ব্যবসা শুরু করে এখন নিজেরই বেশ কয়েকটি দোকান আছে মালে শহরে। তবে সমস্যা হলো নিজের বিনিয়োগ থাকলেও অন্যের নামে ব্যবসা খুলতে হয় প্রবাসীদের। আমরা আমাদের নামে ব্যবসা বাণিজ্য রেজিস্ট্রি করতে পারি না, আমরা আমাদের নিজের নামে করতে পারি না। এটা এখানকার লোকাল কোনো লোক ধরতে হয়, ধরে ওই লোকালের নামে ট্রাস্টের উপরে শুধু খালি করতে হয়। তাছাড়া আমাদের কিছু কিছু ভাই আছে না, যেমন বিয়ে শাদী করে ওদের ওয়াইফের নামে বাকি চলতেছে। বাবুল হোসেনেরও দোকান রয়েছে বেশ কয়েকটি। 22 বছর অবস্থান করা এই প্রবাসী বিয়েও করেছেন মালদ্বীপে। শুরুর দিকে আমদানিকারক ছিল হাতে গোনা কয়েকজন, এখন আমদানিকারক বেড়ে যাওয়ায় বাজারে বেড়েছে প্রতিদ্বন্দ্বিতা। এই উদ্যোক্তা মনে করেন পণ্য পরিবহনের খরচ কম করলে বাংলাদেশ থেকে আরও আমদানি করা সম্ভব। আমরা ভেজিটেবল আনি, মাছ মাংস এয়ার ফ্লাইট আনি। এয়ার ফ্লাইটের রেটটা যদি যতটুকু কমাইতে পারে, এম্বাসি যদি আমাদের এটা সহযোগিতা করে। এখানে বিনিয়োগের জন্য বড় মূলধনের প্রয়োজন হয়। প্রবাসী বাংলাদেশিদের আবেদন, এই বিনিয়োগের পরিমাণ কমিয়ে দিলে ব্যবসা করার সুযোগ পাবেন অনেকেই আমরা আবেদন করছি হাই কমিশনার স্যারের কাছে। ওনারা রিকোয়েস্ট করছে এই দেশের সরকারের কাছে, করার পরে একটা আশা তো করছে আমাদেরকে, এখনো এটা শিওর না। অলোক হাসান, যমুনা নিউজ, মালে, মালদ্বীপ। দর্শক, জলবায়ু উন্নয়ন বিষয়ক সংলাপের আয়োজন করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এই মুহূর্তে সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর রহমান সোবান কথা বলছেন। সরাসরি তার বক্তব্যে যাচ্ছি। Lowlands and water spaces to a point where you are going to obviously have very little water actually if this continues to happen. And they do it because they are powerful, they have money, they have political influence. And the question is, what can you really do to in fact actually discipline them and subordinate their compulsion, profit-making compulsions, to the general problems of the most vulnerable people over here. These will be the real challenges that we face. So I think we should go definitely and make our contributions to COP and enjoy ourselves and all the opportunities of the meeting with the leaders and experts. I have great experience and great enjoyment in participating in these global events, so I know a bit about them. টি-20 বিশ্বকাপের খবর জানাবো। আজ উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে গ্রুপ বিতে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচের আগে দলে একজন পাওয়ার হিটারের অনুপস্থিতি অনুভব করছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তবে দক্ষতা দিয়ে সেই ঘাটতি তিনি পূরণ করতে চান। মাস্কাটের আল আমরাত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। ওমানের মাস্কাট থেকে তাহমিদ আহমেদের রিপোর্ট। জন্মনে টাইগার অধিনায়ক, সাংবাদিক সম্মেলনের পর মেজাজটা ফুরফুরে রিয়াদের। মিরপুর কিংবা মাস্কাট বরাবরের মতোই অনুশীলনে সিরিয়াস মুশফিকুর রহিম।
ছুটছেন সাকিব আল হাসান, ছুটছে বাংলাদেশ। আইপিএল শেষ করেই এক বায়োবাবল থেকে এসেছেন আরেক বায়োবাবলে, তবুও বিশ্রামের ফুসরত নেই। থাকবে কিভাবে? এবার যে নতুন মিশন টি-20 বিশ্বকাপ, তাই তো প্রতিপক্ষ কিংবা মুশফিকের ফর্ম এসব চিন্তাতেও আনতে চান না মাহমুদুল্লাহ। মুশফিকের যে বিষয়টা আমরা সবাই জানি যে মুশফিক কতটা ভ্যালুয়েবল আমাদের টিমের জন্য। তো অনেক সময় অনেক ক্রিকেটারের স্পেশালি এই ফরম্যাটে হয়তোবা 1-2টা ম্যাচ বা 3-4টা ম্যাচ অনেক সময় একটা রাফ প্যাচ যেতে পারে, বাট ওর ক্যালিবারের প্লেয়ারের সম্পর্কে আমাদের বিন্দুমাত্র কোনো ধরনের সন্দেহ নেই। নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে ওপেনিং কম্বিনেশনটায় ধরে রাখার পক্ষে যখন টিম ম্যানেজমেন্ট, তখন সৌম্যর কি হবে? উত্তরটা অজানা হলেও একাদশে যে স্পিনারদের আধিক্য থাকছে না সেটা নিশ্চিত। উইকেট নয়, নিশ্চিতভাবে বাংলাদেশের বড় চ্যালেঞ্জের নাম 3টা ম্যাচে জয় পাওয়া, কারণ 3 ম্যাচ জিতলে কোনো কথাই হবে না, জয়টাই বাংলাদেশের প্রাপ্য। কিন্তু কোনো কারণে পাহাড় কালে পচার সম্মুখে পা কাটলে বড় বিতর্কের নাম হয়ে যাবে সেটা। নিশ্চিতভাবে টিম টাইগার্স চাইবে না এমন বিতর্কে পা ফেলতে। বাংলাদেশ মোটেও টি-20তে ধারাবাহিক দল না, খারাপ সময় ওদেরও আছে। আমরা সেই সুযোগটা নিতে চাই, আমরা লড়াই করতে প্রস্তুত। যমুনা স্পোর্টস, আল আমরাত স্টেডিয়াম, ওমান। এদিকে বিকেল 4টায় আল আমরাত স্টেডিয়ামে ওমান আর পাপুয়া নিউগিনির ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপের এবারের আসর। আর রাত 8টায় একই স্টেডিয়ামে বাংলাদেশ খেলতে নামবে। আমাদের সহকর্মী তাহমিদ অমিদ এই মুহূর্তে সেখানে আছেন, ওমান থেকে তিনি সরাসরি যোগ দিচ্ছেন। অমিদ, আর কিছুক্ষণ পরই বিশ্বকাপের প্রথম ম্যাচ মাঠে গড়াবে, কেমন দেখতে পাচ্ছেন পুরো প্রস্তুতি ব্যবস্থাপনা? আর বাংলাদেশ তো খেলতে নামবে, বলা হচ্ছিল যে স্পিনারদের আধিক্য থাকবে না, এটি বোঝাই যাচ্ছে অধিনায়কের কথা থেকে। তাহলে একাদশ কেমন হতে পারে, কি দেখতে পাচ্ছেন? প্রথমত জানাই যে আমি আল আমরাত স্টেডিয়ামে, কিন্তু এই স্টেডিয়াম থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে আছি এখন পর্যন্ত। আরব সাগরের পাশে আছে, আপনি দেখতে পাচ্ছেন পেছনে পুরো একটা সাগরের এনভায়রনমেন্ট। আর খেলা যেটি বলছিলেন, খেলা কিন্তু এখনো অনেক দেরি আছে, প্রায় 5-6 ঘন্টা বাকি আছে বাংলাদেশ টাইমে, মানে টোটাল 6 ঘন্টা বাকি আছে। তার আগে আরেকটা ম্যাচ আছে পাপুয়া নিউগিনি ওমানের, স্বাগতিক ওমানের ম্যাচ আছে, তারপর বাংলাদেশের ম্যাচ, সেই জন্য একটু দেরিতে। আর এখান থেকে আমরা যাত্রা শুরু করবো আর কিছুক্ষণ পরেই, হয়তো স্টেডিয়ামের দিকে যাবো। এবং ম্যাচ ঘিরে কিন্তু প্রবাসী বাংলাদেশের মধ্যে একটা অন্য ধরনের উন্মাদনা আছে, তৈরি হয়েছে। টিকিট নিয়েও বেশ একটা অন্যরকম অবস্থা তৈরি হয়েছে। 4000 মধ্যে আসনের মধ্যে 3000 টিকিট হয়তো বিক্রি হবে, সেটা নিয়ে বেশ একটা টানাটানি আছে। মানুষের সঙ্গে অনেক আগ্রহী বাঙালি যারা আছেন, যারা কিনতে চান, সেই টিকিট তারা পাচ্ছেন না। আর যেটি বলছেন একাদশ নিয়ে, সেটি আপনি বলে দিয়েছি, স্পিনারদের আধিক্য অথবা থাকবে না। সংকট একটা জায়গায় যে সৌম্য সরকার কি ওপেন করবেন কিনা। সৌম্য সরকার যদি লিটন দাসের সাথে ওপেন করেন, সেক্ষেত্রে নাইমকে একাদশ থেকে বাদ যেতে হবে সেরকম। কিন্তু নাইম কিন্তু গত 2 সিরিজে টানা রান করেছে, যদি তার স্ট্রাইক রেট নিয়ে একটু কথা আছে সব মিলে। তবে বাংলাদেশের প্রথম ম্যাচ যে কোনো দলের জন্য কিন্তু বিশ্বকাপের বিশ্ব আসরে প্রথম ম্যাচটা একটা অন্যরকম নার্ভে কাজ করে। সাকিব আল হাসান গতকালই জয়েন করেছেন বাংলাদেশ দলে এবং টানা অনুশীলনে করেছেন, মুশফিক টানা অনুশীলনে ছিলেন। সব মিলে যদি জয় দিয়ে বাংলাদেশ শুরু করতে পারে, সেটা হচ্ছে যে কোনো দলের জন্য খুব ভালো হয়। বাংলাদেশের লক্ষ্যটা নিশ্চিতভাবে তাই। তবে স্কটল্যান্ড বলেন, তাদের কোচ কিন্তু কদিন আগেই কথা বলেছিল বাংলাদেশকে নিয়ে, তারা কিন্তু বাংলাদেশকে এত বড় দল ভাবতে চায় না টি-20তে। সত্যি পরিসংখ্যান তাই বলে, বাংলাদেশ অনেক বড় দল টি-20তে কখনোই নয়। গত 3টা সিরিজ বাংলাদেশ ভালো খেলেছে। সেই যে আত্মবিশ্বাসটাকে পুঁজি করে বা টাইগার ভক্তরা যে স্বপ্নটা বলছেন যে এবারের বিশ্বকাপে অন্তত বাংলাদেশ বড় কিছু করবে, তার প্রথম ধাপে নিশ্চিতভাবে আপনারা যারা আছেন সবাই মিলেই প্রত্যাশা করছে একটা বড় জয়, দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করবে টাইগাররা, সে প্রত্যাশায়। নিঃসন্দেহে। ধন্যবাদ অমিত আপনাদেরকে। বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে বাংলাদেশের সামনে ঘুরে ফিরে আসছে দুঃসহ স্মৃতি। টি-20তে মাত্র একবার স্কটল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হওয়া টাইগাররা সেবার হেরেছিল 34 রানে। রিচি বেরিংটনের সেই ঝড়ো সেঞ্চুরি আবারও ভাবনার কারণ হয়ে উঠতে পারে টাইগারদের জন্য। 2012 সাল দারুণ এক লজ্জায় পড়তে হয়েছিল বাংলাদেশকে। ক্রিকেট বিশ্বে খুব একটা পরিচিত নয় এমন স্কটল্যান্ডের বিপক্ষে 34 রানে হেরে বসে টাইগাররা। বর্তমান বাংলাদেশের অনেকের সেই স্মৃতি মনে না থাকলেও মনে থাকবে সাকিব, মাহমুদুল্লাহ আর মুশফিকুর রহিমের, কেননা সেই একাদশে যে ছিলেন এই 3 জনই। বাংলাদেশ সেদিন স্কটল্যান্ডের বিপক্ষে হেরেছে না বলে এক রিচি বেরিংটনের কাছে হেরেছে বললেই যুগসই হয়। 58 বলে 100 রানের যে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন, তাতেই হয়তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল বাংলাদেশ। সেই বেরিংটন টি-20 বিশ্বকাপেও আছে স্কটল্যান্ডের স্কোয়াডে।
সবশেষ 5 ম্যাচের দিকে তাকালে বাংলাদেশের জন্য তাকে বড় হুমকি হিসেবেই দেখতে হবে। 2021 সালে যথাক্রমে 82, 42, 44, 41 ও 61 রানের ইনিংস খেলেছেন বেরিংটন। এছাড়াও দারুণ ছন্দে থাকা হেনরি মুন্সিও হতে পারেন বাংলাদেশের জন্য হুমকি। টি-20তে ভালো ছন্দে আছেন এই ব্যাটার। শুধু ব্যক্তিগতভাবে নয়, দলগতভাবেও দারুণ ছন্দে আছে স্কটল্যান্ড। সবশেষ 5 ম্যাচের 4টিতেই জয় দলটির। 150 ঊর্ধ্ব ম্যাচ আছে 2টি, একটি তো ছাড়িয়ে গেছে 200-কেও। 2012 সালের সেই ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 31 রান এসেছিল সাকিব আল হাসানের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ রান করা তামিম অবশ্য নেই এবারের বিশ্বকাপে। সবশেষ 2 সিরিজে দারুণ ছন্দে থাকলেও প্রস্তুতি ম্যাচগুলো সুখকর হয়নি বাংলাদেশের। তাই তো স্কটল্যান্ডের বিপক্ষেও পরীক্ষায় পড়তে হতে পারে মাহমুদুল্লাহর দলকে। তবে জয় দিয়েই আসর শুরু করতে আত্মবিশ্বাসী টাইগাররা। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস। মরুর বুকে তৈরি হয়েছে আল আমরাত স্টেডিয়াম। 6 বছর আগে মাঠ হলেও বিশ্বকাপের জন্যই তৈরি করা হয়েছে গ্যালারি সহ নানা অবকাঠামো। তবে বিশ্বকাপ আয়োজনে কোনো সাজ রব দেখা যায়নি ওমানে। শাহিন আলমের তোলা ছবিতে আরো জানাচ্ছেন তাহমিদ অমিত। পাহাড়ের বুক চিরে ছুটে চলা। ওমানের মাস্কাট শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে আল আমরাত স্টেডিয়াম। দুপাশে পাহাড়গুলো নিয়ে অন্যরকম এক ইতিহাসও আছে। এখানকার মানুষ বিশ্বাস করে নূহ আলাইহিস সালামের সময় বন্যায় পাহাড়গুলো ছিল পানির নিচে, পরে জেগে ওঠে। সেই শহরেই কিনা শুনশান নীরবতা, নেই বিশ্বকাপ নিয়ে কোনো রকম আমেজ। আমরা স্টেডিয়ামের ঠিক সামনে আছি। এরকম একটা স্টেডিয়ামের ফটকে এসে এই প্রথমবার একটা অনুভব করা গেল আসলে একটা বিশ্বকাপ হচ্ছে, বিশ্বমঞ্চ, যেটা আবার নাকি আইসিসির এই করোনার পরে, মানে করোনাকালীন এই সময়ে সবচেয়ে বড় আইসিসি বড় ইভেন্ট হচ্ছে। 6 বছর আগ থেকে এখানে খেলা হলেও এত বড় আয়োজন এবারই প্রথম। যেখানে কোনো দর্শক ধারণ ক্ষমতাই ছিল না, তা এখন 4000-এ উন্নীত হয়েছে শুধুমাত্র বিশ্বকাপের জন্যই। কিছুদিন আগে কিছুই ছিল না এই মাঠ ছাড়া, সেখানেই বিশ্বমঞ্চ উদযাপনের জন্য তৈরি। এই মাঠ, এই স্টেডিয়ামের সঙ্গেও অনেকটা গল্প আছে। এখানে বাংলাদেশিরও অনেক গল্প আছে। এখানে অসংখ্য মানুষ বাংলাদেশে যারা কাজ করেন, মাঠ পরিচর্যা থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ করেন। কথা বলছিলেন স্টেডিয়াম তৈরির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কর্ণধার। It has been in use for last 6 years, but there was never an event like this happening. আমরা দীর্ঘদিন ধরে এখানে কাজ করছি। একটা বিশ্বকাপের স্টেডিয়াম তৈরি করেছি, সেটা অনেক বড় ব্যাপার। এর সাথে বাংলাদেশের অনেকেই জড়িত। মাঠ বানানো থেকে মাঠ পরিচর্যা, প্রায় সবাই বাঙালি। Everything that they wanted. টি-20 বিশ্বকাপের উদ্বোধনীর বড় আয়োজন না হলেও ম্যাচ শুরুর আগে থাকবে 10 মিনিটের বিশেষ এক অনুষ্ঠান, যেখানে তুলে ধরা হবে ওমানের কৃষ্টি আর সংস্কৃতির কথা। অমিত, যমুনা স্পোর্টস, ওমান। এদিকে বিশ্বকাপ মিশন শুরুর আগে হয়ে গেল বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল ফটোশুট। ওমানের মাস্কাটে এই দিন ব্যস্ততা ছিল মুশফিক মাহমুদুল্লাহদের। প্রথম ম্যাচের আগে চনমনে গোটা দল। ক্যামেরার ক্লিকের শব্দ আর ফ্ল্যাশ লাইটের ঝলকানিতে ব্যস্ত বাংলাদেশি ক্রিকেটাররা। বিশ্বকাপ মিশন শুরুর আগে ওমানে হয়ে গেল টাইগারদের আইসিসির অফিসিয়াল ফটোশুট বা হেডশটস, যেখানে রেট্রো জার্সির পাশাপাশি অ্যাওয়ে জার্সিতে দেখা যায় মুশফিক মাহমুদুল্লাহদের। ফটোশুটে বেশ জন্মনে ছিলেন নাঈম, আফিফ, শামীমরা। রিসাইকেল প্লাস্টিকের জার্সিতে প্রথমবারের মতো মাঠ মাতাবে বাংলাদেশ। ফটোগ্রাফারের সাথে দেখা যায় তাসকিনের দারুণ কেমিস্ট্রি। নিজের প্রিয় সেলিব্রেশনে দেখা যায় তাসকিন আহমেদকে। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। আমাদের সাথেই থাকুন।